ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট যেরকমই হোক, বিজ ভার্স এই দুই টাইপের মানুষের লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে? একজন ইন্ট্রোভার্ট যদি কম কথা বলে, বাট ইফ হিজ কম কথা মেকিং সেন্স, অ্যাবসলিউটলি ফাইন। আর একটা এক্সট্রোভার্ট অনেক কথা বলে, বাট হি টক রাবিশ, হিজ টক্স ডাজন্ট মেক এনি সেন্স, ওর লাইফে কিছুই হবে না, ট্রাস্ট মি। নর্থ সাউথ ইউনিভার্সিটির টপার, ব্র্যাক ইউনিভার্সিটির টপার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টপার, আইবিএ থেকে একজন টপার, পাবলিক ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এরকম 20 জন টপার অর 20 জন গ্র্যাজুয়েটসকে যদি একটা কোম্পানিতে রিক্রুট করা হয়, নট নেসেসারি ওই 20 জনের মধ্যে 20 জনই উড বি রিচ অ্যাট দ্য টপ অফ দ্য কোম্পানি। ক্লাব অ্যাক্টিভিটি উইল হেল্প ইউ টু বিকাম আ বেটার ম্যানেজার অফ ইমোশন, হাউ ইউ ম্যানেজ ইউর ইমোশন। I realize he was a man owed $3.5 million himself and company $40 billion, and this person in last 1 hour আমাকে একবারও আমাকে মনে করতে দেয়নি বা মনে হতে দেয়নি যে এই মানুষটা ইজ নারায়ণ মূর্তি, দ্য ফাউন্ডার অফ ইনফোসিস। আশির গ্রুপের সাথে আপনার এক্সপিরিয়েন্স কেমন? আসসালামু আলাইকুম তাজদিন ভাই, ওয়েলকাম টু দ্য রেগুলার গাই পডকাস্ট অ্যান্ড ইটস এ প্লেজার টু হ্যাভ ইউ অন আওয়ার শো। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ, লাইকওয়াইজ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আজকে মেইনলি কথা বলবো স্টুডেন্ট ক্লাবিং কালচার ইন বাংলাদেশ অ্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ইভেন্ট যেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব হচ্ছে আয়োজন করছে, সেটার নাম হচ্ছে BIZ VERSE। ওকে, তো এটার সম্বন্ধে আমি আপনাকে একটু ছোটো করে বলি। BIZ VERSE হচ্ছে মেইনলি ওরা হচ্ছে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করছে যেটার মেইন ফোকাস হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড বিজনেস পিচটাকে স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা ডেভেলপ করা এই স্কিলটাকে। তো 3টা পার্টে আপনার BIZ VERSEটা অনুষ্ঠিত হবে। রাউন্ড 1 হচ্ছে আপনার ক্লিপ টু কনভিন্স, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হবে, যেখানে পিচিং রাউন্ড, এবং রাউন্ড 2তে হচ্ছে ডিপ ডাইভ ডিসকাশন, সেটাতে 3টা পার্ট থাকবে। কনফ্লিক্ট রেজুলেশন স্টাইল, সেকেন্ড হচ্ছে রিয়েল লাইফ বিজনেস প্রবলেম, অ্যান্ড থার্ড হচ্ছে কনফ্লিক্ট নেটওয়ার্ক। আর থার্ড পার্টে হচ্ছে দ্য আলটিমেট পিচ, এটা হচ্ছে আপনার ফাইনাল পিচ যেটা হবে, যেটার মাধ্যমে উইনার সিলেক্ট করা হবে। তো আমরা এটা নিয়ে কথা বলবো। তো শুরুতেই আমি যে কোয়েশ্চেনটা আপনাকে করবো সেটা হচ্ছে একটা স্টুডেন্টের লাইফে, সেটা ইউনিভার্সিটি পর্যায়ে হোক বা কলেজ থেকেই হোক, কলেজেও এখন অহরহ ক্লাবিং কালচারটা শুরু হয়ে গেছে বাংলাদেশে। তো এটা একটা স্টুডেন্টের লাইফে কীভাবে এফেক্ট ফেলে? ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার কাছে মনে হচ্ছে কি, ইউনিভার্সিটির আগে আমি আমার কলেজ লাইফের কথা বলি। জি, আই এম ফ্রম নটরডেম কলেজ। জি, নটরডেম কলেজ ওয়াজ মানে ইজ স্টিল ভেরি ওয়েল নোন ফর দ্য ক্লাব অ্যাক্টিভিটিস। উই হ্যাভ মানে অলমোস্ট 100 clubs or more than 100, I don't know. It's countless. হ্যাঁ, আনফর্চুনেটলি আমি খুব একটা ক্লাব, মানে আমি একটু ক্লাব বিমুখ বলা যায়। হ্যাঁ, sometimes I feel you invited the wrong person to talk about the importance of clubbing. But on a serious note, আমার কাছে মনে হয় যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম সেদিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা সেশনে, যে লেটস সে ইউনিভার্সিটির নর্থ সাউথ ইউনিভার্সিটির টপার, ব্র্যাক ইউনিভার্সিটির টপার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টপার, আইবিএ থেকে একজন টপার, পাবলিক ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এরকম 20 জন টপার অর 20 জন গ্র্যাজুয়েটসকে যদি একটা কোম্পানিতে রিক্রুট করা হয়, নট নেসেসারি ওই 20 জনের মধ্যে 20 জনই উড বি রিচ অ্যাট দ্য টপ অফ দ্য কোম্পানি। Some will retire at the top, some will leave the job in middle, some will end up with retiring at senior mid-level. But at the end of the day 1% বা 2% কিন্তু টপে যাবে, ঠিক আছে? But those 20 people had similar kind of skill set, similar kind of results, similar level of IQ, সব কিছুই সেম ছিল, but why very few is going to end up at the top? আমার ওই সেশনটা ছিল অ্যাকচুয়ালি ম্যানেজিং ইমোশন। যে সবচেয়ে বেশি ভালো ইমোশন ম্যানেজ করতে পারবে সেই টপে পৌঁছাতে পারবে। লাইক আমরা যেটাকে ক্রিকেট খেলায় বলি যে কেন 10 ওভারে 120 লাগবে, ইন্ডিয়া চেস করতে পারে, কেন বাংলাদেশ পারতেছে না, অন্যরা কেন পারতেছে না? এটা হচ্ছে হাউ ইউ অ্যাক্ট আন্ডার প্রেশার, টেম্পারমেন্ট, রাইট? সো ইউনিভার্সিটির ক্লাবিং অ্যাকচুয়ালি উইল হেল্প ইউ to learn that management of emotion, যেটা you may not be able to learn from the books or from the academic. So আমি ওই জায়গাতে তোমার কোয়েশ্চেনটাকে এক লাইনে শেষ করলাম
যে ক্লাবিংয়ের অপরচুনিটি হচ্ছে, ক্লাবিংয়ের বেনিফিট হচ্ছে এটাই যে তোমাকে হয়তো কোর্সেসগুলা সব কিছু তোমাকে ইকুইপ করবে উইথ বেটার স্কিল, উইথ বেটার নলেজ। Club activity will help you to become a better manager of emotion. How you manage your emotion. তোমার সেটব্যাক থাকবে, ক্লাবের ওই যে গুডিবাজি থাকবে, হ্যাঁ পলিটিক্স থাকবে, পলিটিক্সে কেমনে নেভিগেট করবা তুমি, একদম মানে তোমার নিয়ে হয়তো মানুষ কর্নার করে ফেলতে পারে, ঠিক আছে? How you handle that loneliness, you may become alone in that journey, how you know handle that time, ওই ক্রাইসিসটা কিভাবে হ্যান্ডেল করতেছো। তুমি যদি ক্লাবের পলিটিক্সের ভিকটিম হও, you will survive the corporate world. অনেক দারুণ বলছেন। কমিউনিকেশন তো শুধু করলেই হবে না, কমিউনিকেশনের তো অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে, যে শুধু আমি একজনের সাথে কথা বললাম এটাই তো একটা কমিউনিকেশন হতে পারে না। ইফেক্টিভ কমিউনিকেশন আসলে কি, যেটা দিয়ে আমার হচ্ছে ফিউচারে যে আপনি যেটা বেনিফিটের কথা বলেন, যে বেনিফিটটা পাবো আসলে আমি। ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে যে কমিউনিকেশনের একটা সার্টেন আউটপুট থাকবে। আচ্ছা, সিম্পল। জি। Communication without a certain objective or output is actually sometimes meaningless. আবার sometimes meaningless communication করতেও হয়, maybe to console myself. But তোমার উত্তরটাকে, তোমার কোয়েশ্চেনের উত্তরটাকে যদি আমি একটা সার্টেন অ্যাসপেক্টে দেখি, যে ভাইয়া কমিউনিকেশন কর্পোরেট ওয়ার্ল্ডে হোয়াট ইজ ইফেক্টিভ কমিউনিকেশন? কর্পোরেট ওয়ার্ল্ডে ইফেক্টিভ কমিউনিকেশন ইজ লাইক, আমি সিম্পল বলি, আজকে সকালবেলা I had a meeting at বিকাশ। সো বিকাশে আমার 30 মিনিটসের মিটিং ছিল। সো 30 মিনিটসে আমি 3টা অবজেক্টিভ নিয়ে গিয়েছিলাম। একটা অবজেক্টিভ হচ্ছে ওদের সাথে আমাদের একটা পার্টনারশিপ, যেটা মার্চ মাসে শেষ হয়েছে, ওইটাকে রিনিউ করা। সো ওইটা যাতে আগামী মাস থেকে আবার আমরা রিনিউ করতে পারি। সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে ওদের নতুন টিম মেম্বার জয়েন করেছে, তাদের সাথে ইন্ট্রোডিউস হওয়া। অ্যান্ড থার্ড অবজেক্টিভ হচ্ছে আমাদের এই কন্ট্রাক্টের পাশাপাশি নতুন কোনো অপরচুনিটিতে আমি ল্যান্ড করতে পারি কিনা, ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা। বাট আমি যখনই তার সাথে দেখা করতে যাব বা গিয়েছি, আমি তো শুরুতেই আমি তো তারা বলতে পারি না ভাই আমি 3টা অবজেক্টিভ নিয়ে আসছি, ঠিক আছে? উই হ্যাড কফি, উই হ্যাড ডিসকাশন, শুরু থেকে উই হ্যাড এ ডিসকাশন অ্যাবাউট কারেন্ট পলিটিক্স কেমন চলতেছে, যার সাথে দেখা করতে গেছি তার জাস্ট রিসেন্ট একটা বেবি হয়েছে, তো প্ল্যান কি, তাকে ফিউচারে কোন স্কুলে দিবে, বাংলাদেশে ভালো স্কুলগুলোর কি অবস্থা। সো দ্যাটস কাইন্ড অফ আইস ব্রেকিং সেশন আই হ্যাড। বাট এট দ্য ইভেন্চুয়ালি when I left Bikash, I ensure the 3 objectives that I had in my mind, those are achieved. So this is an effective communication. Now you can tell me how you achieve an effective communication. এই যে স্টার্টিং উইথ আইস ব্রেকিং সেশন, নট নেসেসারি যে অবজেক্টিভ নিয়ে গেছো উইদিন ওই অবজেক্টিভ নিয়ে কথা নাও তুমি বলতে পারো, বাট you make things so much, you put things so much in ease that people started to feel comfort talking to you. যখন তুমি কমফোর্টটা দিবা, স্পেসটা দিবা, the communication will be effective eventually. এগুলো অনেক প্রসেস আছে, স্টেপ আছে, লিসেনিং, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ, হাউ ইউ টক, বডি জেস্টার, হাউ কনফিডেন্স ইউ আর। বাট এক কথায় যদি বলি, ইফেক্টিভ কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট দ্য আউটপুট। ইফ ইউ হ্যাভ অ্যান আউটপুট, ইউর কমিউনিকেশন ইজ এফেক্টিভ। এক্ষেত্রে যে আপনি যেটা লিসেনিং বা স্পিকিংয়ের কথা যেটা বললেন, যে লিসেনিং কিভাবে এফেক্ট করে কমিউনিকেশনের ক্ষেত্রে? হ্যাঁ, মারাত্মক। আমরা তো বেশি বলতে চাই, প্লিজ আই এম লেটিং ইউ টু স্পিক, বলো। না, আমরা তো নর্মালি মানে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি শোনাচ্ছে, বাট লিসেনিংটা কত জরুরি, বা মানে আমাদের হাউ টু বি এ গুড লিসেনার আসলে? ওকে, হাউ টু বি এ গুড লিসেনারের থেকে প্রথম কথা হচ্ছে লিসেনিংটা কেন জরুরি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, তো আমি আমার একদম প্রথম চাকরিতে আমি খুব ভালো পারফরমেন্স করছিলাম প্রথম বছর। সো আই গট এক্সিডিং একটা রেটিং, আমার দেশের বাইরে পাঠানো হয়েছিল, আই বিকাম দ্য বেস্ট এমপ্লয়ি। বাট ঠিক পরের বছর প্রথম 6 মাস আমি খুব ভালো পারফর্ম করছি, লাস্টের 6 মাস আমি খারাপ পারফর্ম করছি অ্যাকর্ডিং টু মাই বস। সো আই ডিডন্ট গেট দ্য এক্সপেক্টেড রেটিং অ্যান্ড আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড। বাট আমি যখন ওনার সাথে আমার ফ্রাস্ট্রেশন শেয়ার করতেছিলাম, and then when I started to listen to him about myself, উনি যখন ফিডব্যাকগুলো দিচ্ছিল এবং আমি যখন আসলে ফিডব্যাকগুলো নিচ্ছিলাম, then I realized that nah, he was right, I actually performed terrible. আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা কখনো ফিডব্যাক সিক করি না। সো লাইক সামটাইমস আই গো টু মাই বস অ্যান্ড আই আস্ক হিম, আমার সম্পর্কে আপনি 3টা নেগেটিভ কথা বলেন, খুব ভালো করে খেয়াল করো। আমরা অলওয়েজ বলি আমার সম্পর্কে আপনি 3টা পজিটিভ কথা বলেন, বা আমার সম্পর্কে আপনার ফিডব্যাক দেন। তুমি যদি আজকে তোমার এখানে 3টা ফ্রেন্ডকে বলো তোমার সম্পর্কে ফিডব্যাক দিতে, দে উইল টক পজিটিভ অ্যাবাউট ইউ। নেগেটিভ বললে দেখবা ফানফিল নেগেটিভ বলবে। বাট
তোমাকে যদি কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেয় যে না আমার কাছে মনে হচ্ছে ইউ আর শর্ট টেম্পার্ড, আমার কাছে মনে হচ্ছে ইউ আর লেস ভিশনারি, আমার কাছে মনে হচ্ছে ইউ আর নট ফোকাস, ইউ আর ইন্টু মাল্টিপল থিংস ওয়ান্স এট এ টাইম, এইটা তোমার দুর্বলতা, এটা তোমাকে ইট উইল নট হেল্প ইউ টেক গো আ লং ওয়ে। এই ফিডব্যাকটা যে সে দিয়েছে কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এইটা কিন্তু তখনই তোমার এই ফিডব্যাকটা কাজে যাবে যখন তুমি ফিডব্যাকগুলো আসলে প্রপারলি লিসেন করবা, ঠিক আছে? সো ওয়াই লিসেনিং ইজ সো ইম্পর্ট্যান্ট, আমি দুইটা জিনিস বলি, সিকিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক অ্যান্ড লিসেনিং টু দ্যাট দোজ ফিডব্যাক অ্যান্ড অ্যাক্ট অন দ্যাট। সো লিসেনিং ইজ সো ইম্পর্ট্যান্ট যে ওই মানুষের ওই ফিডব্যাকগুলো ওয়েন ইউ আর রিসিভিং ইট উইল রিয়েলি হেল্প ইউ টু বিকাম এ বেটার পারসন। সো আমার মনে আছে সাইমন সিনেকের একটা রিলস আমি দেখতেছিলাম যেখানে ও বলছে ও ভাবতো ও পৃথিবীর বেস্ট লিসেনার, আচ্ছা, কিন্তু ও যখন ওর বাসায় ফেরত যায় দেন হি ফিগার আউট টেকিং ফিডব্যাক ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড কিডস হি ইজ এ টেরিবল লিসেনার। ওর মতো এত বাজে লিসেনার কেউ নাই। এই যে ওর নিজের সম্পর্কে ওর যে অ্যাওয়ারনেস এটা এত লো ছিল ও জানতো না, ইটস কল সেলফ অ্যাওয়ারনেস। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফিগার আউট লাইফের ওই ব্লাইন্ড স্পট বা ব্ল্যাঙ্ক স্পট কোনটা, যে তোমার কাছে মনে হচ্ছে আরে আই এম দ্য বেস্ট, বাট ওয়েন ইউ আস্ক 3 people you started to feel no I am not the best, I am better. ঠিক আছে? সো দ্যাটস ওয়াই লিসেনিং ইজ সো ইম্পর্টেন্ট। না এটার সাথে আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্সের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমার একটা ছোটো ভাই আছে, তো ও হচ্ছে একটা স্টার্ট আপ করার প্ল্যান করতেছিল। সেটা হচ্ছে মেইনলি ও চাচ্ছে হি উইল বিল্ড সামথিং লাইক দারাজ। হ্যাঁ, ওকে। তো ওর প্ল্যান ছিল যে ও হচ্ছে আপনার মানে দারাজ তো দেখা গেছে যে কেউ আপনার স্টোর খুলে ব্যবসা করতে পারে, বাট ওর প্ল্যানটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ওর কাছে ওর প্ল্যাটফর্মে কেউ স্টোর খুলতে হলে তার এক্সিস্টিং দোকান থাকতে হবে। হ্যাঁ, ওকে। তো ওকে আমি ওর মানে যে প্ল্যানটা ছিল ওটার অনেকগুলো ড্রব্যাক আমি ওকে দেখাই দিছি যে এগুলো তোমার অনেক সমস্যা আছে, অনেকগুলো প্রবলেম ওকে ধরাই দিছি। সাথে সাথে ওর চেহারাটা এখান থেকে এখানে হয়ে গেছে, অ্যান্ড আমি বুঝতে পারতেছিলাম যে ওর আসলে এগুলো ভালো লাগতেছে না শুনতে, কারণ ও চায় ওর প্ল্যান ওটা যেন মানে ওটার সম্বন্ধে যেন পজিটিভ কথা বলি এবং ওকে যেন আমি খালি শুধু ইন্সপায়ারই করি, কিন্তু আমি যে ওর ভুল করে ধরা দেবো সেটা পছন্দ করতেছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইভেন আমরা মানুষ স্বভাবতই আমরা পজিটিভিটি বা প্রশংসা শুনতেই পছন্দ করি, বা আমরা হচ্ছে আমাদের কেউ ভুল ধরিয়ে দেখ সেটা অনেক ক্ষেত্রে আমরা চাই না। আর ভুল ধরিয়ে দেওয়াটাই আসলে বেশি দরকার, কারণ ভুল ধরিয়ে দিলেই আমরা ওটা শুধরাতে পারবো যদি ওই মেন্টালিটি আমাদের থাকে আসলে। তো এই কমিউনিকেশনের আরেকটা ধাপে আমরা যদি আসি, যদি একটা ছেলে বা একটা মেয়ে সে যখন ক্যারিয়ারে যাবে, সেটা বিজনেস হোক বা কর্পোরেট হোক বা অন্য কোনো সেক্টর হোক, সেক্ষেত্রে সে যখন একটা টিমকে লিড করবে বা টিমের সাথে কাজ করবে, সে তার টিমের সাথে কীভাবে কমিউনিকেট করবে বা টিমের সাথে কমিউনিকেশনটা কীভাবে বজায় রাখবে, আপনি যেভাবে আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি একটু বলতেন। সো টিমে তো দুই ধরনের রোল ইউ ক্যান প্লে, একটা হচ্ছে ইউ অ্যাজ এ লিডার অর ইউ অ্যাজ এ পিআর। জি, হুইচ ওয়ান ইউ আর রেফারিং টু, লিডার অর পিআর? মানে লিডার। যখনই কেউ টিম লিড করতে যাবে তার জন্য আমার একটাই সাজেশন যেটা আমি ফলো করি, লিডারকে মাথার মধ্যে মানে এটাই তার মধ্যে বসায় দেওয়া হয় যে হি উড বি লিডিং দ্য টিম, হ্যাঁ, অর হি উড বি ম্যানেজিং দ্য টিম। আমি বলি এটাকে নট লিড, নট ম্যানেজ, রাদার আই সে আন্ডারস্ট্যান্ড দ্য টিম। তোমার টিমকে বোঝার চেষ্টা করো। আচ্ছা, হোয়াট ডু আই মিন আন্ডারস্ট্যান্ডিং দ্য টিম? সিম্পল, আমার টিমের কেউ সকাল 9টায় অফিস করতে পছন্দ করে, আবার কেউ সকাল 11টায় অফিসে আসে। নাও আমি যদি তাদেরকে লেভেলিং করে ফেলি যে 11টায় আসে ও খারাপ আর যে 9টায় আসে ও ভালো, ইট উড বি আ ডিজাস্টার ইন টার্মস অফ ডিসিশন মেকিং। আমি যদি রাদার বোঝার চেষ্টা করি ও কেন 9টায় আসে, ও কেন 11টায় আসে, ও 9টায় আসে অফিস 10টায়, একজন আসতেছে 1 ঘন্টা আগে, একজন আসতেছে 1 ঘন্টা পরে। ও সকাল 9টায় আসে, ওর পয়েন্ট হচ্ছে ওর বড় ভাইয়ের সাথে আসে, ওর বড় ভাই ওরে এখানে ড্রপ করে, এই জন্য ওর ট্রান্সপোর্টেশন কস্টটা সেভ হয়। ও 1 ঘন্টা পরে আসে কারণ ও রাত জেগে কাজ করতে পছন্দ করে 3টা পর্যন্ত, সো ঘুম থেকে করতে সমস্যা হয়। নাও অ্যাজ এ লিডার আমি যদি লেভেল করে ফেলি যে তাহলে তুই ভালো তুই খারাপ, ইটস এ রং ডিসিশন। আমাকে ওদেরকে বলতে হবে না, দুইটাকে আমি অ্যাকনোলেজ করলাম, ইউ আর অ্যালাউড টু কাম টু অফিস অ্যাট 11, ইউ উইল গো বাই 7, ইউ আর অ্যালাউড টু কাম অফিস আর্লি, অবভিয়াসলি ইউ ক্যান লিভ আর্লি। ঠিক আছে, এই যে আমি ওদেরকে আন্ডারস্ট্যান্ড করলাম, দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন টার্মস অফ কমিউনিকেশন। খেয়াল করো, আমি যদি ওদেরকে আন্ডারস্ট্যান্ড করা মানে কি, ওকে যে আমি কোয়েশ্চেন করেছি, সো এটাকে বলে বিফোর মেকিং এনি অ্যাজাম্পশন ইউ আস্ক দ্যাম, ইউ আস্ক কোয়েশ্চেন। ঠিক আছে, আমি একটা ছেলে সারাক্ষণ কানে হেডফোন দিয়ে রাখে অফিসে, আমি বললাম ও মানে মুভি দেখে, তার মানে এটা আমি কি অ্যাজাম্পশন করলাম? অ্যাজাম্পশন, মেকিং অ্যান অ্যাজাম্পশন ইজ এ রং থিং।
আমাকে ওকে যে বলতে হবে এ তুই কী করিস সারাদিন, ও তখন হয়তো আমার বলবে আরে ভাই আমি তো এই যে ভিডিও প্রোডাকশনের কাজ করি, অর আমি একটা পডকাস্ট শুনতেছি, অর ভাই আমার এই আশেপাশের নয়েজ ইয়ে করার জন্য আমার আসলে দরকার হয় এটা, বাট আই এম ডেলিভারিং মাই জব। আমাদের এখানে অনেক ধরনের আমরা অনেক অ্যাজাম্পশন নেই, যে ফর এক্সাম্পল লেটস সে আমরা অনেকে একটা দামি আইফোন ইউজ করতেছে, হ্যাঁ আমরা অ্যাজাম্পশন করে ফেলি আচ্ছা তুই যে বেতন পাস ওটাতে তো তোর দামি আইফোন ইউজ করার কথা না, তুই আরও বাইরে নিশ্চয় আরও অনেক কাজ করিস। হইতেও পারে যে সে যে বেতন পায় সে তার হয়তো ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা লাগে না, ও 5 মাসের বেতন দিয়ে আইফোন কিনছে। সো বিফোর মেকিং অ্যান অ্যাজাম্পশন আমরা তাকে উই শুড আস্ক দেম আ কোয়েশ্চেন। সো ওয়েন ইউ আস্ক এ কোয়েশ্চেন বিফোর মেকিং অ্যান অ্যাজাম্পশন, ক্ল্যারিটি পেয়ে গেলা, ঠিক আছে। ওয়েন ইউ গেট দ্য ক্ল্যারিটি তার মানে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট পিপল, অ্যান্ড ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড বেটার ইউর টিমমেটস, ওকে, ইউ উড বি এবল টু লিড। সো আমি বলি নট লিডিং, নট ম্যানেজিং, আন্ডারস্ট্যান্ড ইউর টিম। আন্ডারস্ট্যান্ড ইউর টিম, দারুণ দারুণ, খুব দারুণ বলছেন ভাই। এখন আমরা আবার আসি BIZ VERSE। BIZ VERSE সম্বন্ধে আমি আপনাকে বলেছি, তো এটা একটা ইউনিক ইভেন্ট হচ্ছে এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব BIZB এটা আয়োজন করছে। BIZB কীভাবে একটা স্টুডেন্টের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে, তার বিজনেস হোক বা তার কর্পোরেট লাইফ হোক। I think BIZB যেটা করতেছে that any competition, you know, any competition will help you to understand your market value, to understand your self perception better. জি, আমি অলওয়েজ ভাবি আই এম ভেরি গুড অ্যাট পিচিং, আই এম ভেরি গুড অ্যাট স্পিকিং, আই এম ভেরি গুড অ্যাট নাম্বারস, আই এম ভেরি গুড উইথ ম্যানেজিং স্টেক হোল্ডার্স। আমি যে বলি যে আমি মনে করি আমি ভেরি গুড, আই এম ভেরি গুড অ্যাট কেস সলভিং, আরে কোনো ব্যাপার না, কর্পোরেট ইন্টারভিউ হলে ফাটাই দিব, এটার এমন কি, আমি তো আই এম গেটিং গুড CGPA। বাট ওয়েন ইউ টেক পার্ট ইন এ কম্পিটিশন ইউ রিয়েলি গেট অ্যান অপরচুনিটি টু অ্যাসেস ইউর স্ট্রেংথ। আমি যখন BIZB যেসব কম্পিটিশন করে, বিজনেস কেস কম্পিটিশন, যখন আমি পার্টিসিপেট করবো, আই নো আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম স্টেটমেন্টটা বোঝার পরে আমার এই প্রবলেম স্টেটমেন্টটা কেন হলো, সিমটমসগুলো কি, যেটাকে আমরা বলি হচ্ছে রুট কজ অ্যানালিসিস। দেন রুট কজ অ্যানালিসিসের পরে প্রবলেমটা ওভারকাম করার জন্য কী সলিউশন আছে, ইন্ডাস্ট্রি কী কী অ্যানালিটিক্স আমি ইউজ করবো, ইন্ডাস্ট্রি কীভাবে আমি অ্যানালিসিস করবো, দেন আমি কীভাবে প্রেজেন্টেশন বানাবো, কীভাবে স্লাইড বানাবো, স্টোরিটা কীভাবে বলবো, কোয়েশ্চেন করবে আমাকে জাজরা, কোনটার উত্তরটা কীভাবে দিব, টাইপ কোয়েশ্চেনটা কীভাবে আমি হ্যান্ডেল করবো, টিমের ভিতরে কনফ্লিক্ট কীভাবে রেজুলেট করবো। এই কম্পিটিশনের মাধ্যমে আমি যদি 5টা-7টা স্কিল শিখি এবং তখন না আমি বুঝতে পারবো আমি ভাবছিলাম আমি বেস্ট, কম্পিটিশনে পার্টিসিপেট নেওয়ার পরে এবং অন্যান্য কম্পিটিটরদের দেখার পরে আমি ফিল করবো না আমার আরও অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। সি আই এম আ বিগ ফ্যান অফ SRK, শাহরুখ খান, আই এম আ বিগ ফ্যান। সেম ও একটা কথা বলে যে ও এখনও যখন একটা মুভি করে, মানে 100, 300, 200 মুভি করার পরও যখন সে আরেকটা মুভি করে, ওই মুভিতে সে আগের মুভি থেকে আরও বেশি পরিশ্রম করে। ওর তো কমপ্লেসেন্ট হওয়ার কথা, হি ইজ দ্য স্টার। হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কম্পিটিশনে যখন সে পার্টিসিপেট করবে, এইটা তাকে হেল্প করবে টু আইডেন্টিফাই হিজ উইকনেস অর হার উইকনেস, এবং এইটার উপর আমার মনে হয় সে গেট অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক হার্ডার ইন দ্য নেক্সট কম্পিটিশন, অর মেবি ইট উইল হেল্প হিম টু টেক দ্য প্রিপারেশন ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। আমরা যখন কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাই বা আমাদের ইউনিভার্সিটি লাইফ যখন শুরু হয়, অনেকের মধ্যে দেখা গেছে অনেকে ইন্ট্রোভার্ট থাকে, অনেকে এক্সট্রোভার্ট থাকে। হ্যাঁ, অনেকে হয়তো অনেক বেশি কথা বলতে পছন্দ করে, অনেকে খুব নিজের মতো করে থাকতে পছন্দ করে। বাট যেই ছেলেটা খুব একটা এক্সট্রোভার্ট না, খুবই নিজের মতো করে থাকতে পছন্দ করে, হয়তো অত ফ্রেন্ডস নাই, কারোর সাথে অত একটা মিশে না, সেই ছেলেটা কিভাবে কমিউনিকেট করবে বা কমিউনিকেশন করার জন্য তার কি পদ্ধতি অবলম্বন করা উচিত? প্রথম কথা, আমি ইন্ট্রোভার্ট। এটা অনেকে হয়তো এখন আমার সাথে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি আপনার সাথে যে কবার কথা হয়েছে তোমার মনে হচ্ছে না, তোমার সাথে আমার যতবার ইন্টারাকশন হয়েছে মনে হচ্ছে আরে অনেক কথা বলে, উনি মিশতে পছন্দ করে। সেন্স অফ হিউমার, আই এম ভেরি গুড সেন্স অফ হিউমার, আই এম ভেরি গুড when I am talking with 3 to 4 people. আচ্ছা in a confined environment, in a private way. আমি 3-4 জনের সাথে কথা বলতেছি বা 2 জন, a close group. I am very good with the communication with a close group. আচ্ছা I am not very comfortable mastering the social skill, going to places and ওই যে থাকে না নেটওয়ার্কিং সেশনস এন্ড এভরিথিং। আমাকে যদি খুব বড় 300-400 জনের সামনে যে আমি স্পিচ দেই, বাট আমি খুব মানে অনিচ্ছায় দেই একদম। আমি আপনার ওরকম স্পিচ দেখিও না যে আপনি অনেক বড় ইভেন্টে খুব একটা দেখি না। আমি যাই না। হ্যাঁ, আমি গেলাম খুব মানে অনেক রিকোয়েস্ট, যেমন আমি কালকে আমি সিটি কলেজে যাব,
হ্যাঁ এটা অনেক রিকোয়েস্ট আছে, আমি যাচ্ছি না। তো কোয়েশ্চেন ইজ, যেমন লাস্ট উইক আমি নর্থ সাউথে গেলাম, আমি খুব চেষ্টা করি কম যেতে। এখন এটা না, এটার কারণটা হচ্ছে আমি ইন্ট্রোভার্ট, আমার ভালো লাগে না। নাও দ্য কোয়েশ্চেন, একটা ইন্ট্রোভার্ট, কোশ্চেনটা আপনার সাথে অনেক ভালো গেছে। হ্যাঁ এখন এই ইন্ট্রোভার্ট কি নেভিগেট করে উপরে যেতে পারে কিনা? সি, ইফ একজন ইন্ট্রোভার্ট যদি কম কথা বলে, বাট ইফ হিজ কম কথা মেকিং সেন্স, অ্যাবসলিউটলি ফাইন। আর একটা এক্সট্রোভার্ট অনেক কথা বলে বাট হি টক রাবিশ। সো এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের এটাকে যে সে সোশ্যাল স্কিল ভালো, মানুষের সাথে কথা বলতে পছন্দ করে, আউটস্পোকেন, একদম মানে ইন পাবলিক হি ইজ ভেরি কমফোর্টেবল, পাবলিক প্লেসে যে মানুষের সাথে কথা বলতেছে, নেটওয়ার্কিং করতেছে। ইন্ট্রোভার্ট হচ্ছে সামনে আসতে চাচ্ছে না। সো আই নো মেনি ইন্ট্রোভার্ট হু রিচ অ্যাট দ্য টপ, আই নো মেনি এক্সট্রোভার্ট যার ক্যারিয়ার মাঝখানেই শেষ হয়ে গেছে। সো আমার মনে হয় আমরা ভুল করবো যদি আমরা কখনো বলি তুমি ইন্ট্রোভার্ট, তোমার এক্সট্রোভার্ট হইতে হবে, তুমি এক্সট্রোভার্ট, তোমার একটু ইন্ট্রোভার্ট হইতে হবে। নো, introvert extrovert is just a personality traits. ঠিক আছে? So if you pick let's say maybe if you pick আমি রাফসান ছোট ভাইয়ের কথা বলি, ও কিন্তু বলে ও অনেক ইন্ট্রোভার্ট ছিল, থাকতেই পারে ও ইন্ট্রোভার্ট, হ্যাঁ, এবং আমি অনেকগুলো প্লেসে আমি দেখছি, বাট ডিড দ্যাট স্টপ হিম বিকামিং আ ইউটিউবার অর কন্টেন্ট ক্রিয়েটার? মেবি এই ধরনের অনেক ইন্ট্রোভার্ট সেলিব্রিটি আছে, হ্যাঁ, দোজ পিপল আর ইন্ট্রোভার্ট, বাট দ্যাট didn't let him that didn't let him go away distracted from achieving his success. Eventually they become successful people. So introvert hole আমি successful হব না, extrovert হলে হব, that's a very wrong perception. And I can assure you that আমার একজন বস ছিল, line manager, so he was very introvert, I personally know, and I saw him achieving the greater heights in corporate career. So yeah, that's a myth. এই যে একটা ফেমাস কোট আছে যে মৌনতার সম্মতির লক্ষণ, এরকম একটা কোট আছে। ইভেন হাদিসও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে যে প্রয়োজনের বেশি কথা না বলতে, যে চুপ থাকাই জ্ঞানীর কাজ। রাইট, কারণ আপনি বেশি কথা বলতে গেলে অনেক কারেন্ট কনটেক্সটে এটা আমরা আরো বেশি বুঝতেছি, আশেপাশে যা ঘটতেছে, ভুলভাল বলবেন, উল্টাপাল্টা কথা বলবেন, ফেসে যাবেন, যেটা আমাদের আগের সরকারের হয়েছিল অনেক মন্ত্রীদের। কারেক্ট। আমরা আবার আমাদের BIZ VERSE আসি, সেটা হচ্ছে মানে ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট যেরকমই হোক, BIZ VERSE এই দুই টাইপের মানুষের লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে? I think introvert get an opportunity to pitch, extrovert get an opportunity to see whether he become successful or not. আমার কাছে মনে হচ্ছে ইন্ট্রোভার্ট মানুষরা তো একটু ম্যানেজ সেলফ হওয়ার চেষ্টা করে, আর এক্সট্রোভার্ট একটু ম্যানেজ টিম কনফ্লিক্ট, টিমের মধ্যে ইয়ে করে। BIZ VERSE যেটা করতে পারে, what about he given opportunity to create given opportunity যেখানে একজন মানুষ এসে ক্যান পিচ উইদাউট ফর্মিং আ টিম? হোয়াট অ্যাবাউট দ্যাট? না, ওদের রাউন্ড ওয়ানে কিন্তু এটাই হবে, তাই? সো সিঙ্গেল একটা মানুষ পিচ করবে, ফ্যান্টাস্টিক। ইভেন দে ক্যান থিঙ্ক অ্যাগ্রেসিভ, ওকে, গো এগেইনস্ট দ্য নর্ম, যে ইভেন সেকেন্ড রাউন্ডে উই আর অ্যালাউইং 2% টু পিচ অ্যালোন উইদাউট এ টিম মেম্বার। ইউ মে থিঙ্ক গিভিং অ্যান অপরচুনিটি টু দ্য ইন্ট্রোভার্ট, ওকে। I think BIZ VERSE যে কাজটা করতেছে, যে কম্পিটিশনটা করতেছে, ইটস বেনিফিটেড ফর অল দ্য পিপল। আর একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, কে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, আমরা ওই কোয়েশ্চেনটাই না করা, এটা অনেকটা হচ্ছে যে একটা মেয়েকেই তো বলে না যে তোমার বয়স কত, এটা জিজ্ঞাসা করা যাবে না। এটা অনেকটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ইন্ট্রোভার্ট নেই, আর ওই যে বলে যে ছেলে মানুষদের বেতন জিজ্ঞাসা করা যাবে না, মানে এটা বলে, হ্যাঁ। তো তুমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, এই কোয়েশ্চেনটাই করা ঠিক হবে না, বিকজ বোথ আর গ্রেট কোয়ালিটি। এক্স্যাক্টলি। কালকে যখন ক্যারিয়ার নিয়ে কথা হচ্ছে, আমি কালকে আমার একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো ভাইয়া যেটা বলছে যে আমি প্রায় 12 থেকে 15 বছর ধরে ব্যবসা করি, হ্যাঁ। তো একটা ছেলে বা একটা মেয়ে হচ্ছে ধরো 3 বছর 4 বছর ধরে ব্যবসা করতেছে, ও হয়তো এখন আমার চেয়ে বেশি ইনকাম করতেছে। এখন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সে যে ব্যাপারটা আসে, যে ওনার হয়তো 12 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স, আরেকজনের 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স। তো আপনি আপনার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কিভাবে মাপেন, যে ইনকামের দিক থেকে নাকি অন্য কোনো পার্সপেক্টিভে? ভেরি গুড কোয়েশ্চেন। আই থিঙ্ক ডেফিনেটলি যখন একটা মানুষ 30 বছর চাকরি করে, 20 বছর চাকরি করে, আমরা এক্সপিরিয়েন্সই বলি। আবার একটা মানুষ 30-40 বছর ধরে চাকরি করছে,
বাট বিগত 10-15 বছরে যে এই ডিজিটাল ট্রান্সফরমেশন ঘটে গেছে এটার সাথে নিজেকে অ্যাডপ্ট করেনি, তাহলে কিন্তু তার এক্সপিরিয়েন্সটা ইজ নট গোয়িং টু মেক এনি ইম্প্যাক্ট। এক্স্যাক্টলি। So an experience is a culmination of the number of years he spent in corporate or in entrepreneurship or in any particular profession, plus how he spent those years. How was the learning curve? হ্যাঁ, নতুন কিছু স্কিল শিখেছি কিনা, কনসিস্টেন্টলি গ্রো করেছি কিনা প্রফেশনালি অ্যান্ড পার্সোনালি। 30 বছর একই পজিশনে বসে থাকা বা 30 পজিশনে 15টা পজিশন করে উপরে ওঠা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো নাম্বার অফ ইয়ার্স ইউ স্পেন্ড প্লাস হাউ ইউ স্পেন্ড দ্য ইয়ার্স, অ্যান্ড প্লাস আমার কাছে মনে হচ্ছে যে আর ইউ আর্নিং এনাফ টু কাভার ইউর কস্ট অ্যান্ড ইউর রিটায়ার লাইফ। ঠিক আছে, ফাইন। আই থিঙ্ক দ্যাটস হাউ আই মেজার এক্সপিরিয়েন্স। আর আমার কাছে একটা জিনিস হচ্ছে সিম্পল, ক্যারিয়ার is not a 100-meter sprint, it's a marathon race. You are going to have 30 to 40 years of careers ideally. So 30-40 বছরে কখনো you will earn more, কখনো you will be earn less. আমি যখন কর্পোরেটে ছিলাম, BAT, Chevron, Robi, DHL, I used to earn a lot. যখন আমি ডেইলি স্টারে আসছি আমি 30% স্যালারি কাট নিয়ে আসছি, but I got lot of freedom, I got lot of space to execute my idea. I was more happier. আবার আমি যে দারাজে চলে গেছি, I earn more, আবার একটু কম স্যালারি কাটে আমি ডেইলি স্টারে আসছি, because I was given an opportunity to build something from the scratch called Keeron, an upskilling platform. So আমার কাছে building something from the scratch was more important than earning a good amount of money. So it's all about choices, how you prioritize and how you make your choice. So my corporate choice is যদি আমি বলি happiness, a decent amount of money. I don't need to buy a Mercedes. I am okay with go my home by even a CNG rickshaw or by my own car that was given by the office. I don't aspire to have a Mercedes or BMW. আমার আকাঙ্ক্ষা অ্যাসপিরেশনটা আমি জানি, আমি খুব একটু বেশি আই নো মাই বাউন্ডারি। আমাকে অনেকে কোয়েশ্চেন করে আমি কিসে বেশি টাকা স্পেন্ড করি। আমি টাকা স্পেন্ড করি বই কেনার ক্ষেত্রে, আমি টাকা স্পেন্ড করি সামটাইম ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, যে বছরে আছে আমি 3-4টা ট্রাভেল করবো। আই সেভ দ্যাট মানি। সো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ, বাট দ্যাট ডাজেন্ট মিন আরেকজন টাকা জমাচ্ছে বাড়ি করার জন্য, দামি গাড়ি করার জন্য, দ্যাটস ব্যাড। দ্যাটস হিজ প্রায়োরিটি। হাউ ইউ সেট ইউর প্রায়োরিটি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এট দ্য এন্ড অফ দ্য ডে ক্যারিয়ারের সাকসেসটা হচ্ছে ইটস অল অ্যাবাউট whether it's accommodating your wish list. Simple. Now your wish list will be different from mine. My wish list would be different from someone else. Simple. ভাইয়া যে বইয়ের কথা বললেন, বই আমারও খুব পছন্দের। আপনি যদি আমাকে রেকমেন্ড করেন যে তুমি এই 3টা বই পড়ো, তাহলে ওই 3টা বই কোন 3টা বই হবে? ওকে, আমার কাছে মনে হয় আমি আগের পড়া কিছু বই থেকে 1-2টা রেকমেন্ড করতে পারি আর রিসেন্ট করতে পারি। একটা, আমি আসলে বইয়ের ক্যাটাগরি যদি বলি, আমি অনেক বেশি মানুষের ওই যে জীবন নিয়ে পড়তে পছন্দ করি, হ্যাঁ, অটোবায়োগ্রাফি। সো আমার একটা বই খুবই পছন্দের, নেলসন ম্যান্ডেলার এ লং ওয়াক টু ফ্রিডম। সেকেন্ড, আমি ইউএসএতে গিয়েছিলাম, ইউএস গভর্নমেন্ট আমাকে নিয়ে গেছিলো IVLP এক্সচেঞ্জ প্রোগ্রামে। সো আই হ্যাড দ্য অপরচুনিটি টু গো টু মোহাম্মদ আলী সেন্টার। আই এম এ বিগ ফ্যান অফ মোহাম্মদ আলী, দ্য বক্সার, বিকজ হি অ্যাকচুয়ালি fight against the odds, and he really left an incredible impression and impact in people's life. So unar ekta boi ache, Soul of a Butterfly. If I'm not wrong, it is written by his daughter. আর 3 নাম্বার হচ্ছে, এই বইটা আসলে আমার রিসেন্টলি জাস্ট পড়লাম, বাট আমি রেকমেন্ড করছি না পড়ার জন্য। ওটা হচ্ছে আশনির গ্রোভারের দোগলাপন, যে ভারতের। হ্যাঁ, বইটা আমি অনেক এক্সপেকটেশন নিয়ে শুরু করছিলাম, বাট ইন্টারেস্টিং, বইটা পড়াও যেতে পারে। হাউ পিপলস পারসেপশন অর পিপলস থট অ্যাবাউট life, but the way he built his startup, the way he thought is not aligned, but it give you a good scope to learn যে এই ধরনের মানুষ আমাদের আশেপাশে এক্সিস্ট করে। হ্যাঁ, it will make you concerned and careful at the same time. Yeah. আশনির গ্রোভের সাথে আপনার এক্সপিরিয়েন্স কেমন? আপনার সাথে তো yes, I had the opportunity to had a dinner with him. Exactly. উনি স্ক্রিনে যেরকম, আমার কাছে হি ইজ ভেরি, খুবই ডাউন টু আর্থে আমি দেখলাম, চুপচাপ অ্যান্ড ভেরি কোয়াইট অ্যান্ড ইন্ট্রোভার্ট জানি না, বাট যেই পাঞ্চ লাইন সে খুব শোতে দিতে পছন্দ করে, নো, হি ইজ টোটালি এ ডিফারেন্ট পার্সন। when I met him over a dinner, he was a different person.
আমরা আবার হচ্ছে আমাদের শোয়ের খুবই শেষের দিকে চলে আসছি। আমাদের মানে কমিউনিকেশন রিলেটেড যে ব্যাপারগুলো মানে আমরা মানে এক্সপিরিয়েন্স করি, হ্যাঁ। তো আপনার যে অনেক লম্বা একটা ক্যারিয়ার, হ্যাঁ, আপনি অনেক বড় বড় এমএনসিতে কাজ করেছেন এবং এখন খুব ভালো পজিশনে ডেইলি স্টারে কাজ করছেন। তো আপনার লাইফের খুব মেমোরেবল একটা কমিউনিকেশন রিলেটেড যদি কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতেন, মানে যেটা খুবই আমার কাছে মনে হয় আমি একটা কর্পোরেট কমিউনিকেশন বলতে পারি, যেটা আমার খুব ভালো লাগছিল। হ্যাঁ, কোভিডের সময় আই রিমেম্বার যে আমাদের তো সবাই বলছে বাসায় থাকো বাসায় থাকো বাসায় থাকো। তো আমরা তখন ক্রেডিট কার্ড ইউজ করতাম। তো ক্রেডিট কার্ডের একটা নিয়ম ছিল যে একটা সার্টেন ডেটের মধ্যে ওইটা টাকাটা পে করতে হয় প্রতি মাসে, 20 তারিখ। যদি আমি ওই দিন পে করতে না পারি 21 তারিখ থেকে ইন্টারেস্ট কাটা শুরু করে, পেনাল্টি। খুব ভয়ের মধ্যে ব্যাংকে যাব, টাকা দিব, মানে আবার কোভিড, মানুষ মারা যাচ্ছে। সাডেনলি আমরা 4 দিন আগে উই গট আ টেক্সট যে এই মাসে কোনো টাকা কাটা হবে না, আপনাদের কষ্ট করে ব্যাংকে যাওয়ারই দরকার নেই, আগামী মাসে যদি সিচুয়েশন ভালো হয় তাহলে দিবেন। এটা একটা সার্টেন ব্যাংকের কমিউনিকেশন ছিল, আমি ব্যাংকটার নাম বলছি না। আই ওয়াজ রিয়েলি ইন্সপায়ার্ড বাই দ্যাট মুভ। দ্যাট ওয়াজ এ কমিউনিকেশন। ওই কমিউনিকেশনটা মানে এটা আমার ওই ব্র্যান্ডের লয়্যালটি বাড়ায় দিছে, ওই ব্র্যান্ডের প্রতি আমার যত ট্রাস্ট ছিল আরও বেড়ে গেছে। এবং ওই ব্র্যান্ডটা কী করলো, ওই মোমেন্টে ক্রাইসিসটাকে অ্যাড্রেস করে এরকম অ্যাকশন নিল যে হি ওন দ্য মানে লাভ অফ দ্য পিপল। সো ওই কমিউনিকেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয় কি কমিউনিকেশনের আরেকটা বড় পার্ট হচ্ছে বডি জেস্চার অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, অর হাউ ইউ অ্যাকচুয়ালি ভ্যালুড পিপল। আই হ্যাড অ্যান অপরচুনিটি টু মিট one of the business tycoon of India. ওনার নাম ছিল নারায়ণ মূর্তি। উনি আছেন এখন, হি ইজ দ্য ফাউন্ডার অফ ইনফোসিস। উনার কোম্পানির ভ্যালুয়েশন ছিল অলমোস্ট $35 বিলিয়ন, আর উনার ব্যক্তিগত ভ্যালুয়েশন ছিল $3.5 বিলিয়ন, উনার নিজের ভ্যালুয়েশন। তখন আরও 4-5 বছর আগে আমি উনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে রেডিসনে নিয়ে আসছিলাম। তো আই রিমেম্বার আমি উনাকে এয়ারপোর্টে যখন রিসিভ করতে যাই, উনি নর্মাল দিয়ে আসছে, আর আমার বাংলাদেশেরই কোনো একজন ভিআইপি দিয়ে যাবে, তো মানুষজন স্টেন গান এগুলো নিয়ে বডিগার্ড নিয়ে যাচ্ছে। তো উনি আমার বলতেছে কী হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? আই সেড যে আমাদের কোনো এক ভিআইপি, তার এক নাতি যাচ্ছে। আমরা একটু খবর নিয়েছি সিকিউরিটিকে। তো যাই হোক, আমি বলি ওই লোক এখন জেলে আছে আর কি আপাতত ইয়েতে। হ্যাঁ, তার নাতি যাচ্ছে, তো ভিআইপি দিয়ে পুরা কর্ডন করে নিয়ে যাচ্ছে। হি ওয়াজ সো সারপ্রাইজড। অ্যান্ড আমি তাকে যখন রেডিসনে নিয়ে আসি, অ্যান্ড উনি আমাকে বললো যে আই ওয়ান্ট টু বাই সাম শাড়ি ফর মাই ওয়াইফ। উনার ওয়াইফ হচ্ছে সুধা মূর্তি, ইন্ডিয়ায়। শি ইজ অ্যান অ্যামেজিং পারসন। তো আমাকে বললো তুমি কি কাউকে বলবা আমাকে হেল্প করতে, টু গো টু শপিং মল অ্যান্ড বাই। আমি আই ডু ইট ফর ইউ। তার সাথে ওই যে তাকে রিসিভ করার মোমেন্ট এবং তাকে ওই এয়ারপোর্ট থেকে হোটেলে এনে রাখার পর, when I Google about him, I realized he was a man worth $3.5 million himself, and in company $40 billion. And this person in last 1 hour আমাকে একবারও আমাকে মনে করতে দেয়নি বা মনে হতে দেয়নি যে এই মানুষটা is নারায়ণ মূর্তি, the founder of Infosys. It's so influential. So I think কমিউনিকেশনের একটা বড় জিনিস হচ্ছে you be genuine, you be respectful to the people, and don't try to pretend what you are not. I think values are so important. Values shape up the communication. Yeah. থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের শোয়ের একদম শেষের দিকে চলে আসছি। এখন ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব অ্যান্ড হচ্ছে ওরা যে ইভেন্টটা করছে BIZ VERSE, এটার সম্বন্ধে আপনার কোনো বেস্ট উইশেস থাকলে সেটা, আর হচ্ছে আমাদের রেগুলার গাই পডকাস্টের ব্যাপারে বা আমাদের দর্শকদের ব্যাপারে যদি আপনার কোনো বার্তা থাকে। I think BRAC University Business School has been able to produce so many good talents in the market. Interestingly, I am also from BRAC Business School, so my comment may sound a bit biased, but I'm really happy how the BRAC Business School is working, and I think BIZ initiative, BIZ VERSE, right? So BIZ is playing a great role, a supplementary role alongside the university to produce the talents, because at the end of the day, I believe this little effort is going to make a big difference in the market. So I really appreciate and wholeheartedly congratulate
the organizer for organizing such a timely initiative. Yeah. Thank you so much, ভাইয়া.